হ্যালো ভিউয়ার্স, আজকে যে আমি ব্লগটি করতে যাচ্ছি এটা আশা করি আপনাদের খুব কার্যকরী হবে। কেন আমি একটি কমন রোগ নিয়ে আলোচনা করব, যেটা প্রায়শই দেখা যায় যে বয়স্ক মানুষ বা মোটা মানুষদের পায়ে খুব ডেভেলপ করে, যা নিয়ে সবাই খুব চিন্তিত হয়। অনেক সময় সার্জনের কাছে যায়, সার্জারি করতে যায়, অনেক সময় সার্জারি করার পরেও আবার নতুন করে ডেভেলপ করে। তো রোগটির নাম হলো ভেরিকোজ ভেন্স। পায়ে দেখবেন মোটা মোটা শিরা ফুলে ওঠে, নীল হয়ে যায়, পায়ে খুব ব্যথা করে, ঝিঝি করে। তো এটাই হচ্ছে ভেরিকোজ ভেন্স। তাহলে এক কথায় যদি বলতে হয় হোয়াট ইজ ভেরিকোজ ভেন্স, ভেরিকোজ ভেন্স এক কথায় হলো সোলেন টুইস্টেড ভেন্স। এটা শরীরের যে কোনো অংশেই হতে পারে, কিন্তু বেসিক্যালি পায়ে দেখা যায়, কেন এটা শরীরের নিচের অংশে থাকে বলে পায়ে দেখা যায়। ভেন্সগুলো নীলচে বা ডার্ক ইন কালার হয়, আর এটা হওয়ার পিছনে যে ভেন্সের মধ্যে যে ভালভগুলো থাকে, ভ্যালভগুলো যদি উইক হয়ে যায় বা ড্যামেজ হয়ে যায় তার জন্য হয়। আর তারপরে কি হয়, সেখানে কিছু ব্লাড একদম কালেক্ট করা যায়, সেটাকে ব্লাড পুল বলে। তো এটাই হচ্ছে ভেরিকোজ ভেন্স ইন আ নাটশেল। এবার ভেরিকোজ ভেন্স কেন হয়, এর হওয়ার পিছনে অনেকগুলো ধরুন কারণ থাকে। আমি কারণগুলো এক এক করে বলি। ফার্স্ট কারণ হচ্ছে উইক অর ড্যামেজ ভালভস। এবার একটা জিনিস তার আগে আপনাদেরকে আমি বুঝিয়ে দিই। আমাদের এই যে শিরা শরীরে হচ্ছে দু রকম, একটা হচ্ছে আর্টারি আর একটা হচ্ছে ভেন। আর্টারির কাজ কি? আর্টারির কাজ হচ্ছে হার্ট থেকে পরিশোধিত রক্ত, মানে অক্সিজেনেটেড ব্লাড শরীরে বিভিন্ন অর্গানে ট্রান্সপোর্ট করে দেয় অক্সিজেনেশনের জন্য, বা মেটাবলিজম যাতে ভালো হয়, মেটাবলিজম বা যাতে ভালো হয় তার জন্য। এবার আর্টারি দিয়ে পরিষ্কার রক্ত আসছে, যেটা লাল। এবার যখন শরীরে পরিশোধিত রক্ত যখন মানে অক্সিজেনেশন যখন হয়ে যায়, ডিঅক্সিজেনেটেড হয়ে যায়, তখন সেই নোংরা রক্তগুলোকে কালেক্ট করে ভেন্সের মাধ্যমে আবার হার্টে পাঠানো হয় সেটাকে শোধন করার জন্য। তার মানে ভেন্সে থাকে হচ্ছে অপরিশোধিত রক্ত বা ডিঅক্সিজেনেটেড ব্লাড, যার জন্য এই ব্লাডটা একটু কালচে রঙের। এবার এই নোংরা ডিঅক্সিজেনেটেড ব্লাডই যদি দেখা যায় শরীরে কোনো কোনো স্থানে জমে যায়, তাহলে অবশ্যই সেই শিরাগুলো ফুলে উঠবে এবং ওই নীলচে রঙটা কেন আসছে? ওই নীলচে রঙটা আসছে অপরিশোধিত রক্ত বা ডিঅক্সিজেনেটেড ব্লাডের জন্য, তার মধ্যে একটা নীলচে রঙ চলে আসছে। এবার যখন ফার্স্ট কারণটা বললাম ড্যামেজড ভালভস অর উইকেন্ড ভালভস, আমাদের প্রত্যেকটা ভেন্সের মধ্যে ভ্যালভ থাকে, সেই ভ্যালভের কাজ হচ্ছে রক্তটাকে একমুখী পাঠানো, ওয়ান ওয়ে যায়, যাতে রিটার্ন না করতে পারে। কিন্তু ভ্যালভগুলো যখন উইক হয়ে যায় তখন কি করে, রক্তটা কিছুটা উঠে আবার রিটার্ন করে। এই রিটার্ন করা রক্ত সেটা সেই জায়গাগুলোতে জমে যাচ্ছে। এবার জমে যাওয়ার জন্য সেই শিরাগুলো তার যেই রক্ত বহনকারী যে ক্ষমতাটা, তার থেকে বেশি রক্ত তার মধ্যে জমে যাচ্ছে বলে সেগুলো ফুলে উঠছে, মোটা হয়ে যাচ্ছে এবং বেঁকে যাচ্ছে। এটাই হচ্ছে ড্যামেজড অর উইক ভ্যালভস যখন ভেন্সের মধ্যে থাকে, তার জন্যে এই ভেরিকোজ ভেন্স ডেভেলপ করে। নেক্সট কারণ হচ্ছে ডিউ টু লং স্ট্যান্ডিং অর সিটিং। দেখবেন কিছু কিছু মানুষ যারা পেশাগত কারণে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে, যেমন ধরুন বাস কন্ডাক্টর, তারপরে ট্রাম ড্রাইভার্সরা, তারপর ধরুন যারা ধরুন রিপ্রেজেন্টেটিভ যারা, হ্যাঁ, বা যারা ধরুন কোনো হোটেলে যারা ধরুন রিসেপশনে থাকে, তারা যাদের অনেকক্ষণ কোনো কার্যকারী কারণে তাদের অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, তাতে কী হয়, ডিউ টু গ্র্যাভিটি রক্ত নিচের দিকে চলে আসে এবং ভেন্স যখন তাদের পাঠাতে চায় রক্তটা পুরোপুরি পাঠাতে পারে না, কেন গ্র্যাভিটি সবসময় নিচের দিকে টানছে। এটা হচ্ছে প্রফেশনাল হ্যাজার্ডস। তার মানে যদি আপনি অনেকক্ষণ বসে থাকেন বা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকেন, তাহলেও কিন্তু ভেরিকোজ ভেন্স ভবিষ্যতে ডেভেলপ করতে পারে। নেক্সট কারণ কি? ডিউ টু হাইপার টেনশন ও হাই ব্লাড প্রেশার। ব্লাড প্রেশার বেশি থাকলেও রক্ত বেশি প্রবাহিত হয় ভেন্সের মাধ্যমে, যার জন্য এই একই প্রবলেম ডেভেলপ করবে। তারপরে কারণ হচ্ছে ওবেসিটি বা অনেক সময় প্রেগনেন্সি। ওই দুটোতেই একই কারণ, পেশেন্ট একটু মোটা হয়ে যাওয়ার জন্যে ব্লাড ভেসেলসগুলো মানে ভেন্সের মধ্যে যখন কোলেস্টেরল ডিপোজিট হয় সেগুলো সরু হয়ে যায়, যার জন্য তার রক্ত বহনকারী ক্ষমতাটা কমে যায় এবং রক্ত জমে যায় তার মধ্যে। ওবেসিটি বা প্রেগনেন্সি কারণেও সেই একই কারণ হতে পারে, মানে ওই ভেরিকোজ ভেন্স হওয়ার অন্যতম কারণ। আরেকটি কারণ হলো ডিউ টু এজিং। মানুষের যখন বয়স হয় তখন ওই ভেন্সের ভ্যালভগুলো উইক হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়, যার ফলে রক্ত জমে যায়। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে ইয়াং কিছু ছেলেদের বা অনেক কম বয়সী লোকেদেরও কিন্তু এগুলো হতে পারে। তখন জানবেন যে এটা হচ্ছে জেনেটিক কারণ, মানে বংশগত কারণে তাদের ফ্যামিলিতে এই রোগটা হয়তো খুব কমন, তাদের জন্য অল্প বয়সও হয়ে যেতে পারে। তো এই যে ভেরিকোজ ভেন্সগুলো যখন পায়ে ডেভেলপ করে, তার মধ্যে কী কী সিমটমস
দেখা দেয়, বা কী করে বুঝবেন যে আপনার পায়ে ভেরিকোজ ভেন্স হচ্ছে? প্রথমত দেখবেন যে, আমি শুধু পায়ে বলে বলছি না, এটা শরীরের যে কোনো অংশেই হতে পারে, কিন্তু পায়ে বেসিক্যালি কমনলি আমরা এই রোগটা পায়ে আমরা দেখতে পারি, কেন পা হচ্ছে ডিপেন্ডেন্ট পোর্শন অফ দ্য বডি, শরীরে দাঁড়িয়ে থাকে নিচে সব থেকে লোয়ার পোর্শন অফ দ্য বডি, ওই জন্য পায়ে বেশি এই রোগটা কমন, খুব কমন, তো ওই জন্য পা বলি আমি বলে ফেলছি বারবার। তো পায়ে আমরা দেখি যে কীরকম সিমটমস থাকে, যে শিরাগুলো মোটা হয়ে যায়, ফুলে যায় এবং বাঁকা বাঁকা হয়ে যায়, এবং শিরার মধ্যে যে ধরুন রক্ত যেটা প্রবাহিত হয়, মানে শিরা মানে এখানে আমি ব্লাড ভেসেলস বলছি, ভেন্সকে বলছি, এই ব্লাড ভেসেলসের মধ্যে দিয়ে বা ভেন্সের মধ্যে যে রক্তগুলো প্রবাহিত হয় সেগুলো দেখা যায় নীলচে মতন, মানে ভেন্সগুলো তখন নীল রঙের হয়ে যায় বা ডার্ক ইন কালার হয়ে যায়। নেক্সট সিমটমস কি? পায়ে দেখা যায় খুব ব্যথা হয় বা হেভিনেস হয়, পায়ে পা ঝিঝি করে। নেক্সট পয়েন্ট কি? পায়ে দেখা যায় যেটা অবশ ভাব বা একটা চুলকানি মতন হয়, যে কাজটা হয়েছে ভেরিকোজ ভেন্স, একটা স্পাইডার ওয়েবের মতন অনেক সময় হয়, বা ছোটো 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 নীল নীল শিরা থাকে যেগুলোতে ডিঅক্সিনেটেড ব্লাড থাকার জন্য সেগুলো অবশ হয়ে যায় বা তার মধ্যে একটা ইচিং ডেভেলপ করে। নেক্সট হয় কি? পায়ে অনেক সময় খুব ক্র্যাম্প ধরতে পারে, পা খুব ভারী, পা নাড়াতে পারছে না, তার সঙ্গে পায়ে খুব ক্র্যাম্প ধরে যায় হঠাৎ হঠাৎ করে। আবার এই রোগটি যখন দীর্ঘস্থায়ীভাবে আনট্রিটেড হয়ে ফেলে রাখা হয়, তখন তার মধ্যে দেখা যায় যে পেন ডেভেলপ করে, পেন তো অবশ্যই ডেভেলপ করে, এবং সেই জায়গাগুলো থেকে আলসারেশন বা ঘা তৈরি হতে আরম্ভ করে, সেখান থেকে পুঁজ রসও অনেক সময় বার হতে আরম্ভ করে, কিন্তু সেগুলো একটু মানে লেটার স্টেজে। তো এইগুলোই হলো সাইন্স অ্যান্ড সিমটমস অফ দ্য ভেরিকোজ ভেন্স। এবার ভেরিকোজ ভেন্স জন্য ধরুন প্রথম অবস্থায় কারোর হয়েছে, সেক্ষেত্রে আপনারা কী করবেন, কী প্রিকশনস নেবেন? প্রথমত হচ্ছে চেষ্টা করবেন পাকে উঠিয়ে রাখতে, যতটা পা রেজড আপ পজিশনে থাকবেন, মানে আপনি হয়তো বসে বসে টিভি দেখছেন, পায়ের সামনে একটা টুল বা চেয়ার কিছু রেখে দেবেন, তার উপরে পাটা তুলে দেবেন। রাত্রে যখন আপনি ঘুমোতে যাচ্ছেন, পায়ের নিচে একটা কোল বালিশ দিয়ে দেবেন, তার উপরে পাটা তুলে দেবেন, যাতে ব্লাড ফ্লোটা হার্টের দিকে হয়, তাহলে আপনার রক্ত পরিশোধিত হবে। বা যাদের ধরুন সেকেন্ড স্টেজ অবধি চলে গেছে, যে পা শিরাগুলো অনেকটা মোটা মোটা ফুলে উঠছে, ব্যথা হচ্ছে, তারা সকালে বাথরুম পায়খানা করে নেবার পরে সকাল থেকে চেষ্টা করবেন একটা স্টকিংস পরতে। স্টকিংস কিনতে পাওয়া যায় ওষুধের দোকানে। এটি একটি লম্বা মোটা টাইট মোজা, যেটা পা থেকে একদম থাই অবধি থাকে এবং শিরাগুলোকে চেপে ধরে থাকে, যাতে ব্লাড ফ্লো কিছুটা ভালো হয়। তো সেই স্টকিংস যত বেশি ইউজ করতে পারবেন ততটা আপনি ভালো থাকবেন। এগুলো হলো কিছু টিপস যেগুলোতে আপনি ভেরিকোজ ভেন্স ভালো থাকতে পারবেন। এবার আসি হোমিওপ্যাথিক মেডিসিনস। আমাদের হোমিওপ্যাথিতে কিছু ম্যাজিক্যাল মেডিসিনস আছে, যেইগুলো ঠিক মতন যদি সাইন্স অ্যান্ড সিমটমস বুঝে বুঝে ইউজ করতে পারেন, তাহলে সার্জনের কাছে যেতে হবে না বা অপারেশনও করতে হবে না। তো আমি এক এক করে ওষুধের নামগুলো বলবো, ভালো করে শুনবেন এবং সাইন্স সিমটমসগুলো বুঝে ওষুধগুলোকে ব্যবহার করবেন। যদি ওষুধগুলোর নাম বুঝতে না পারেন, তাহলে আমার ডেসক্রিপশন বক্সে গিয়ে ওষুধের নামগুলো অবশ্যই দেখে নেবেন, আর ভিডিওটা স্কিপ করবেন না, কেন ওষুধের নামগুলো বোঝার জন্য সিমটমসটাকে বোঝার বেশি দরকার। এবার আসি হোমিওপ্যাথিক মেডিসিনস ফর ভেরিকোজ ভেন্স। ফার্স্ট মেডিসিন বা হেড রেমেডি হচ্ছে পালসেটিলা। কেন? এটা মেয়েদের প্রেগনেন্সি সময় বা প্রেগনেন্সি আগে বা পরে এটা ভীষণ কাজে দেয়, এবং অনেক মোটা স্থূলকায় মানুষদের ক্ষেত্রেও পালসেটিলা খুব ভালো কাজে দেয়। আবার যারা ইমোশনাল পেশেন্টস, একটুতে খুব ভয় পেয়ে যাচ্ছে, কেঁদে ফেলছে, এরকম ধরনের পেশেন্টে যদি দেখা যায় পায়ে ভেরিকোজ ভেন্স হচ্ছে, তাদের জন্য পালসেটিলা ইজ দি রেমেডি। এই ভেরিকোজ ভেন্সের ওষুধগুলো কীরকম খাবেন? যখন একিউট স্টেজে থাকবে, যখন খুব বেশি ব্যথা যন্ত্রণা ফোলা থাকে, তখন 30 পোটেন্সি দিনে 3-4 বার করে, সকাল দুপুর সন্ধ্যে রাত্রি দিনে 3-4 বার করে 2 ফোঁটা করে ওষুধ অল্প জলের সঙ্গে মিশিয়ে খাবেন। যখন একটু ব্যথা কমে যাবে তখন দিনে 2 বার করে খাবেন। এবার বেশ কিছুদিন এই ওষুধগুলো খেতে হবে। তখন ধরুন মাস 2 খাওয়ার পরে পায়ের ফোলাটা অনেকটা কমে গেল, তখন এই ওষুধগুলো পাওয়ারটা একটু বাড়াবেন। তখন ধরুন পালসেটিলা 200 ইউজ করবেন, তখন দিনে 1 বার করে টানা 5-6 মাস 7 মাস খেয়ে যেতে পারেন, তাহলে দেখবেন আস্তে আস্তে রোগটা কমে যাবে। এর পরের ওষুধগুলোও কিন্তু একই ওরকমই নিয়মে খেতে হবে, আমি ওষুধগুলোর নাম বলে দেবো, কিন্তু খাওয়ার সিস্টেম হচ্ছে একই। প্রথমে হচ্ছে কম পোটেন্সি, ধরুন 30 পোটেন্সিতে খাবেন, দিনে 3-4 বার করে, কমে গেলে দিনে 2 বার করে খাবেন। আর যখন আরও ভালো থাকবেন তখন ওষুধের পাওয়ারটা বাড়াবেন, 200 কি 1 ml দিনে 1 বার করে খেয়ে যাবেন। তো এবার পালসেটিলা পরে নেক্সট ওষুধ আসি, সেটা হচ্ছে জিঙ্কাম মেটালিকাম। জিঙ্কাম মেটালিকামের ভেরিকোজ ভেন্সের পেশেন্টে কী হয়? পা খুব ঝিনঝিন করে। এটা লং স্ট্যান্ডিং ডিজিজ, অনেক দিন ধরে যখন রোগটা থাকছে, পা ঝিঝি করছে, পায়ে ক্র্যাম্প ধরছে,
তো এইসব ক্ষেত্রে জিঙ্কাম মেটিলিকাম 30 খাবেন প্রথম দিকে, ইমপ্রুভ হলে তখন জিঙ্কাম মেটিলিকাম 200 খাবেন। নেক্সট হচ্ছে মেডিসিন ভাইপেরা 30 বা ভাইপেরা 200। প্রথমে ভাইপেরা 30 বা আর শেষের দিকে যখন ইমপ্রুভ হবে তখন ভাইপেরা 200 ইউজ করবেন, দিনে একবার করবে। ভাইপেরার সিমটমস কি? ভাইপেরার হচ্ছে পা পেশেন্ট ঝুলিয়ে রাখতে একদম পারে না, পা ঝোলালেই প্রচণ্ড পা ফুলে যায়, বাস্টিং পেন হয়, পায়ে খুব যন্ত্রণা হয়, মানে মনে হচ্ছে শিরাগুলো ফেটে যাবে ওই ভেরিকোজ ভেন্সের। তো সেই রকম সিমটমস যদি থাকে, পা ঝোলাতে পারছে না, পায়ে খুব ব্যথা করছে, তো সেরকম ক্ষেত্রে আপনার খাবেন হচ্ছে ভাইপেরা 30, খুব ভালো কাজ দেয়। নেক্সট মেডিসিন আসছে হচ্ছে আপনার অ্যাসিড ফ্লোর 200। এটা 200 কেন বললাম? অ্যাসিড ফ্লোর বা নেক্সট ওষুধ হচ্ছে ধরুন ল্যাকেসিস, এই দুটো ওষুধই হচ্ছে লেটার স্টেজ অফ দ্য ভেরিকোজ ভেন্স। ওই জন্যে এখানে 30 জায়গায় 200 খাওয়াই ভালো। দিনে একবার করে সকালে খালি পেটে 200 টানা 7-8 মাস খেয়ে যাবেন। তো এখানে এই অ্যাসিড ফ্লোরের সিমটমস কি? অ্যাসিড ফ্লোরের সিমটমস হচ্ছে এটা অনেক পুরনো রোগ ভেরিকোজ ভেন্সের, তার মধ্যে দেখা যায় যে আলসারেশন তৈরি হয়ে যাচ্ছে, ওই জন্যই অনেকদিন স্ট্যান্ডিং হলে আলসারেশন হয়ে যায়। তার সঙ্গে পুঁজ রস গড়াচ্ছে, পাতলা পাতলা জল পুঁজ রস গড়াতে আরম্ভ করছে ওই ঘায়ের মধ্যে থেকে। তো সেরকম ক্ষেত্রে আপনি অ্যাসিড ফ্লোর 200 খাবেন। এবার যদি দেখা যায় যে এরকম পুরনো রোগ, পায়ে ব্যথা ঝিঝি করছে এবং পুঁজ গড়াতে আরম্ভ করছে ওই আপনার ওই অ্যাসিড ফ্লোরের মতন, কিন্তু পুঁজটার মধ্যে থেকে দেখা যাচ্ছে যে একটু দুর্গন্ধযুক্ত পুঁজ আসছে এবং পায়ের ব্যথা রাত্রিবেলায় বেড়ে যাচ্ছে বা শুতে গেলে প্রচণ্ড পায়ে ধরুন ব্যথা হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, তো সেই রকম ক্ষেত্রে অ্যাসিড ফ্লোর 200 না খেয়ে খাবেন হচ্ছে ল্যাকেসিস 200। তার মানে পায়ে ব্যথা, পুঁজ গড়াচ্ছে, পুঁজে দুর্গন্ধ এবং রাত্রের দিকে ব্যথা বাড়ছে, শুতে গেলে ব্যথা বাড়ছে, তাহলে খাবেন হচ্ছে ল্যাকেসিস 200। দিনে একবার করে টানা 5-6 মাস খেয়ে যাবেন, খুব ভালো কাজ দেবে। এই যে ওপরের ওষুধগুলো বললাম, এই সব ওষুধগুলোর সঙ্গে একটি ভালো মাদার টিনচার সাইড বাই সাইড ইউজ করতে পারেন। মাদার টিনচারটা খাবেন দিনে 2 বার, খাওয়ার পরে 30 ফোঁটা করে ওষুধ অল্প জলের সঙ্গে মিশিয়ে। মাদার টিনচারটার নাম হলো আপনার ভিসকাম অ্যালবাম মাদার টিনচার। এই ভিসকাম অ্যালবাম মাদার টিনচার আগের যে ওষুধগুলো আমি বলেছিলাম, পালসাটিলা, জিঙ্কাম মেটালিকাম, ভাইপেরা বা ল্যাকেসিস বা অ্যাসিড ফ্লোর, এই সবগুলোর সঙ্গেই খেতে পারেন, কিন্তু ওগুলো যেমন সকাল বিকেল খালি পেটে বলেছিলাম, এটা হচ্ছে 2 বেলা খাওয়ার পরে, লাঞ্চ আর ডিনারের পরে 30 ফোঁটা করে ওষুধ অল্প জলের সঙ্গে মিশিয়ে। তো মেডিসিনটার নাম হলো ভিসকাম অ্যালবাম মাদার টিনচার। এই আগের ওষুধগুলোর সঙ্গে সবগুলোর সঙ্গে আপনি ইউজ করতে পারেন। নেক্সট বলি ভেরিকোজ ভেন্সের আরেকটি ভালো কম্বিনেশন মেডিসিনস। এটা কখন ইউজ করবেন? যখন দেখবেন যে পায়ের শিরাগুলো মোটা দড়ির মতন হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, হার্ড, বা হাত দিলে একটা দলা দলা কিছু ফিল করছেন, একটা মোটা মোটা শক্ত শক্ত কিছু ফিল করছেন। তো এরকম ক্ষেত্রে আপনি ইউজ করবেন হচ্ছে সকাল বিকেল খালি পেটে ক্যালক্রিয়া ফ্লোর 6x 8টা করে ট্যাবলেট, সকাল বিকেল খালি পেটে দিনে 2 বার, আর 2 বেলা খাওয়ার পরে খাবেন হচ্ছে হ্যামামিলিস মাদার টিনচার। কেন হ্যামামিলিস মাদার টিনচার? রক্ত ফ্লোটাকে বাড়াতে বা রক্ত জমে যাওয়াটাকে বন্ধ করতে খুব সাহায্য করে। হ্যামামিলিস মাদার টিনচার 2 বেলা খাওয়ার পরে 30 ফোঁটা করে ওষুধ অল্প জলের সঙ্গে মিশিয়ে খাওয়াবেন। তো এইভাবে এই যে ওষুধগুলো বললাম ঠিক বুঝে যদি খেতে পারেন, তাহলে আশা করি আপনার ভেরিকোজ ভেন্সের প্রবলেম অনায়াসে আপনি দূর করতে পারবেন এবং এই রোগ নিয়ে এত চিন্তা করতে হবে না। আশা করি আমার ব্লগটি আপনাদের ভালো লাগলো। আজকে এই অবধি থাকলো। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এইরকম ইম্পর্টেন্ট ব্লগ যদি আরও শুনতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ।